লেখক প্রদীপ হাজরার ইলিশ মাছের টক। বেশ মেঘ করেছে, আকাশটা একেবারে কালো হয়ে আসছে ক্রমশ। ছাতাটা নিয়ে বেরোলে ভালো হতো। আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবল প্রিয়ম। অফিসে আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। অফিসে ঢুকেই অবশ্য বেরোতে হবে আবার। জোকার কাছে একটা অফিসে কিছু কাগজপত্র নিয়ে দিয়ে আসতে হবে। বাজারে ঢুকেই শুনতে পেল উঁচু গলায় চিৎকার, মধ্যবিত্ত ইলিশ, মধ্যবিত্ত ইলিশ। প্রিয়ম ভেবেছিল 2 পিস কাটা পোনা মাছ নিয়েই চলে আসবে, কিন্তু ওই যে মধ্যবিত্ত ইলিশ, কথাটা শুনেই মন আনচান করে উঠল। ইলিশ শুনলেই হলো ওর নোলায় জল চলে আসে। সাংঘাতিক ভালোবাসে ইলিশ মাছ খেতে। ইলিশের যে কোনো পদই ওর খুব প্রিয়, আর এ কথাটা এ পাড়ার বাচ্চা থেকে বুড়ো কারোরই অজানা নয়। পাড়ার ক্লাবের সামনে বটগাছের বাঁধানো রকে সকাল থেকেই কয়েকজন বসে থাকে। কেষ্টদার দোকানের চা আর গুলতানি দুটোই চলে একসাথে। কেষ্টদা একদিন জিজ্ঞেস করেছিল, বুড়ো তুই সত্যি করে বলতো, তুই এদেশীয় নাকি পূর্ব বাংলার? এত ইলিশ খেতে ভালোবাসিস কেন? এ আবার কি কথা হলো কেষ্টদা? আলবাত এদেশি, 100% ঘটি, মোহনবাগানের দিব্যি। এবার আর পূর্ববঙ্গীয় বিশেষ কেউ নেই বললেই চলে। নতুন কেউ ভাড়া এলেও বেশি দিন টিকতে পারে না মোহনবাগানীদের জ্বালায়। ঠাট্টায় মশকরায় জীবন অতিষ্ঠ করে তোলে তাদের। 2-1 ফোঁটা পড়ছে বৃষ্টি, এখনো জোরে নামেনি, তবে যে কোনো মুহূর্তে ঝেঁপে নামবে। তবুও ইলিশ বলে কথা। প্রিয়ম ওরফে বুড়ো একবার উকি দিল। মধ্যবিত্ত ইলিশ ডাকের উৎসস্থলে। দাদা কত করে? একদম মাথা নিচু হয়ে গেছে দাদা, পেস্টিস পাংচার, মাত্র 350। প্রিয়ম চমকে উঠল, মুখ ফসকে বলেই ফেলল, এত কম? তবে ইলিশ আর বড় লোক নেই গো দাদা, মধ্যবিত্ত হয়ে গেছে। কটা দেব? কটা আবার? 2 জন মানুষ, একটাই ওজন করো। আরে ছি ছি, এত কম দামে পাচ্ছেন, তাও মোটেই একটা? এইভাবে অপমান করবেন নি দাদা, অন্তত 2টো নিন। নেহাত এখন পড়তি বাজার, তাই বলে কি আর জমিদার নয়? প্রতিদিনেও জমিদার জমিদারই থাকে, ইলিশও ইলিশই থাকে। আমি দেখে দিচ্ছি, ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরে খান, খারাপ হলে এসে বলবেন। কিছুটা অনিচ্ছা সত্ত্বেও ঝোঁকের মাথায় 2-2টো মাঝারি মাপের ইলিশ কিনে ফেলল প্রিয়ম। ঝেঁপে বৃষ্টি এসেছে, ফিরেই চানে ঢুকতে হবে। সুতরাং কোনো শেডের তলা না খুঁজে ও বৃষ্টিতেই বাড়ির পথে পা বাড়ালো। হোক না কম দাম, তবুও মনের মধ্যে বেশ একটা রাজসিক ভাব নিয়ে অঝোর বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলো প্রিয়ম। কয়েক পা এগিয়েই ওর উৎফুল্ল মন চুপসে গেল। ইলিশ তো নিল, কিন্তু রাঁধবে কে? প্রিয়মের বিয়ে হয়েছে মোটে 6 মাস। তড়িঘড়ি করে বিয়ে, ফলে বিয়ের আগে উভয় পরিবারেরই খুব একটা সুযোগ মেলেনি পাত্রপাত্রী সম্পর্কে খোঁজ খবর নেওয়ার। প্রিয়মের বাবা চাকরি জীবনের একেবারে শেষ প্রান্তে এসে বদলি হলেন বর্ধমানে। ইচ্ছে করলেই ভিআরএস নিতে পারতেন, কিন্তু ওদের গ্রামের বাড়ি কাছেই হওয়ায় ঠিক করলেন জীবনের শেষ দিনগুলো ওখানেই কাটিয়ে দেবেন। যেমনি ভাবা তেমনি কাজ। প্রিয়ম একা কি করে এখানে শহরে কাটাবে, সেসব ভাবার আগেই পাকাপাকিভাবে বর্ধমানে শিফট। প্রিয়মের বেসরকারি চাকরি একটা নামী রিয়েল এস্টেট কোম্পানিতে। ওকে তো এখানেই থাকতে হবে, কিন্তু রোজ নিজেকে রান্নাবান্না করে অফিসে বেরোতে হলেই হয়েছে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। অগত্যা উপায় বের করলো মেজো মামা। বুড়োর বিয়ে দিয়ে দিল জামাইবাবু। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বিয়ে এই বয়সে? ওর তো সবে 26 পেরিয়ে 27, এক্ষুনি বিয়ে? আরে এটাই তো বিয়ের সবচেয়ে ভালো সময়। বুড়ো ভালো চাকরি করছে, সামনে কোনো গার্জেনকে পাচ্ছে না। দায়িত্ববোধ ওরা আপনা আপনি তৈরি হয়ে যাবে বিয়ে করলে। বাজে সঙ্গ, বাজে দোষ একদম ছুঁতে পারবে না ওকে। অফিস থেকে বেরোবে তো বাড়ি, আর বাড়ি থেকে বেরোলে তো অফিস। মেজো মামাকে বা ওর কথাবার্তাকে প্রিয়মের বাবা অলোকেশ কোনো কালেই বিশেষ গুরুত্ব দেননি।
কিন্তু এই কথাগুলো তার মনে বেশ ধরল। প্রিয়মের মা সুলতাও এ ব্যাপারে মেজ ভাইকে সমর্থন করলেন। প্রাথমিকভাবে প্রিয়ম অবশ্য এক্ষুনি বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু পরিস্থিতি বিচার করে এবং কাছের বন্ধুদের পরামর্শ মেনে শেষমেশ রাজি হলো। সমস্যা দেখা গেল বিয়ের দিন 15 পর থেকে। যে কারণে বিয়ে সে উদ্দেশ্য যে সফল নয় তা প্রকাশ পেল সৃজনী প্রথম যেদিন রান্নাঘরে ঢুকল সেদিনই। প্রিয়ম খাদ্যরসিক মানুষ, পরিমাণে অনেক খায় না, কিন্তু নানা রকমের খাবার দাবার বিশেষত আমিষ খাদ্যের প্রতি ওর দুর্বলতা সর্বজনবিদিত। খাবার মুখে দিয়েই বুঝল সৃজনী রান্নার অ আ ক খ কিছুই বোঝে না। কানে ফোন ধরে কি আর রান্না করা যায়? সাধারণ মাছের ঝোল থেকে মসুর ডাল, ফোড়ন দেওয়া থেকে ভাতে দেওয়া জলের পরিমাণ সব কিছু কি আর ফোনে জেনে রান্না হয়? কাচুমাচু মুখে নতুন বউ সামনে দাঁড়িয়ে, আর গলা ভাত, নুনে পোড়া ডাল, রোগীর পথ্যের মতো মাছের ঝোল কোনো রকমে গলা দিয়ে নামিয়ে প্রিয়ম তড়িঘড়ি করে তৈরি হতে শুরু করলো অফিসে বেরোনোর জন্য। নতুন বউ কিছু বলতে পারছে না, কিন্তু এরকম যদি চলতে থাকে তবে কতদিন কিছু না বলে থাকতে পারবে ও? তা নিয়ে নিজেই মনে মনে সন্দেহ প্রকাশ করলো। ওদিকে বউও চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কিছু একটা বলবে বলবে করছে সৃজনী। প্রিয়ম বুঝতে পারল, জিজ্ঞেস করল, কিছু বলবে? রীতিমতো ঢোক গিলে আমতা আমতা করেও বলল, মানে বলছিলাম কি, রান্না একদমই ভালো হয়নি, তাই না? প্রিয়ম কি বলবে উত্তরে বুঝতে না পেরে মৃদু হাসল। তারপর বলল, অফিস থেকে ফিরে কথা বলবো, এখন বেরোই, না হলে দেরি হয়ে যাবে। সৃজনী পড়ল মহা বিপদে। জন্মে কোনোদিন রান্না করেনিও, কিন্তু মুখ ফুটে সে কথা বলতেও পারছে না। অবশ্য অমলেট বা চা বানানো কিংবা 2 মিনিটের নুডলস তৈরি যদি রান্না করা বোঝায় তবেও বার কয়েক রান্না করেছে, কিন্তু প্রতিদিনের রান্নার অতি সাধারণ নিয়ম কানুনও ওর অজানা। প্রিয়মের বাড়ির লোকজন যখন ওদের বাড়িতে গিয়েছিল তখন প্রথম দেখাতেই ওকে এতটাই পছন্দ হয়েছিল যে রান্নাবান্না বা অন্যান্য বেসিক বিষয়গুলো একেবারেই চাপা পড়ে গিয়েছিল। বাঙালি মধ্যবিত্ত পরিবারের ঘরোয়া মেয়ে যে রান্না করতে জানবে না এ কথা কেউ স্বপ্নেও ভাবেনি। শুধুমাত্র ওদের বাড়ি থেকে বেরোনোর সময় যখন প্রিয়মের মেজ মামা জিজ্ঞেস করলেন বুড়োর জন্য রোজ ডাল ভাত একটু রেঁধে দিতে পারবে তো, তখনও উত্তর দেবার আগেই পাশ থেকে বয়স্ক পিসিমা বলে উঠলেন, খুব পারবে, বাঙালি পরিবারের মেয়ে আবার রান্না করতে পারবে না। সৃজনী আর কিছু বলার সুযোগই পায়নি, কিন্তু ওর বাড়ির অন্যরা যখন রান্নার সম্পর্কে অভয় দিল ওর মনে হলো এ আর এমন কি ব্যাপার, 2-4 দিন এ বাড়িতে চেষ্টা করলেই হয়ে যাবে, এখনো তো কয়েকদিন বাকি আছে বিয়ের। এ যেন 1 সপ্তাহ পরে পরীক্ষা দিতে যাওয়া, কিন্তু তাও হলো না। কেনাকাটা আর আইবুড়ো ভাত খেয়েই দিন শেষ, রান্না করবে কখন? মোটে 2 দিন রান্নাঘরে ঢুকে একটু আধটু মার কাছে জেনে নেওয়া ছাড়া আর কিছুই হলো না। সবচেয়ে বড় কথা, বাড়ির মা ঠাকুমা স্থানীয় যারা, তারাও কেউই ওর রান্না করতে না জানাটা বিশেষ আমলই দিল না। কি হবে ভাবতে ভাবতে একসময় যা হবে দেখা যাবে, এই মানসিকতা নিয়ে সৃজনী ঝাঁপিয়ে পড়ল সংসার সমুদ্রে। প্রিয়ম অফিসে বেরোতেই সৃজনী ফোন করলো সুচেতাকে। ভালো রাঁধুনি ওর ছোটবেলার এই বান্ধবী। সুচেতা ওকে কিছু টিপস দিল আর বলল, ফোনে ইউটিউব খোল, যা রাঁধতে চাইবি সব কিছুরই রেসিপি আর ভিডিও পেয়ে যাবি, কোনো চিন্তা নেই। সৃজনী বেশ উৎসাহিত বোধ করলো। বাড়িতে বিভিন্ন সবজি ছিল ফ্রিজে, একটা মিক্সড ভেজিটেবল তরকারি বানিয়ে ফেললো। দেখতে তো দারুণ হলো, কিন্তু টেস্ট কেমন হবে কে জানে। বাড়িতে আত্মীয় স্বজন যারা ছিলেন বিয়ের সময় থেকে তারা সবাই যে যার বাড়ি ফিরে গেছেন, এমনকি প্রিয়মের বাবা মাও ফিরে গেছেন বর্ধমানে। প্রথম দিনে রান্নাঘরে ঢুকেই সৃজনী যেভাবে সব গোলমাল করে ফেলেছে তাতে আর রাতের খাবার নিয়ে ওকে বেশি চাপ দেওয়াটা উচিত হবে বলে মনে হলো না ওর। তাই দুপুরের দিকে একবার ফোন করে সৃজনীর খবর নেওয়ার পাশাপাশি ওকে জানিয়ে দিল যে রাতের খাবার ও ফেরার পথে নিয়ে যাবে। কিন্তু আমি তো রাতের তরকারি রান্না করে ফেলেছি, সৃজনী বলল। তুমি বরং শুধু রুটি কিনে এনো। প্রিয়ম সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে দুজনের জন্য রুটি আর কুঞ্জবিহারীর দোকানের 2 রকম মিষ্টি কিনে বাড়ি ঢুকলো।
প্রিয়ম বাথরুমে ঢুকলে সৃজনী চা বানিয়ে ট্রেতে সাজিয়ে ওর জন্য অপেক্ষায় রইল। অপেক্ষারত সৃজনীকে দেখে প্রিয়মের বেশ ভালো লাগার একটা অনুভূতি সৃষ্টি হলো। এ বাড়িতে মায়ের পরে এই প্রথমবার অন্য কেউ ওর আসার অপেক্ষায় আছে এটা দেখে। চায়ে চুমুক দিয়ে প্রিয়মের চোখ বুজে এলো। মুখ থেকে একটা সতৃপ্ত বাহ শব্দ বেরিয়ে এলো। ওকে চা দিয়ে সৃজনী বেশ উদ্বিগ্ন মুখে বসেছিল। প্রথম চুমুকের পর ওর কেমন অভিব্যক্তি হয় মুখের তা দেখে বোঝার জন্য যে আদৌ সেটা মুখে দেবার উপযোগী হয়েছে কিনা। বাহ শব্দটা শোনার পরে ও আশ্বস্ত হলো, যাক বাবা, এটা অন্তত মুখে দেবার যোগ্য হয়েছে। মানুষটা সারাদিন খেটে খুটে এসে এক কাপ পানযোগ্য চাও যদি না পায় তবে আর ওকে বিয়ে করলো কেন? মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিল আর অবশ্যই নিজের মাকে। প্রিয়ম মৃদু হেসে বলল, বাহ, চাটা তো দারুণ বানিয়েছ। তোমার ভালো লেগেছে? সত্যি বলছো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই মশলা চা কিভাবে বানালে? এতে কিন্তু আমার কোনো কৃতিত্বই নেই। মানে, তবে কার কৃতিত্ব? আমাদের বাড়ির তত্ত্বের। মাকে ফোন করেছিলাম, বললাম সকালে খুব কষ্ট করে খেয়ে অফিসে যেতে হয়েছে তোমাকে। আই অ্যাম সরি, আমার খুব খারাপ লেগেছে। সবকটা রান্নাই যাচ্ছে তাই হয়েছিল। ও ঠিক আছে, এই বাড়িতে এসেই রান্নাঘরে ঢুকতে হয়েছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই ভালো চায়ের রহস্যটা তো বলো। আমাদের বাড়ির তত্ত্বে একটা মশলা চা বানানোর ডেয়ারি হোয়াইটনার ছিল। মা বলল লিকার চা বানিয়ে শুধু 1 চামচ করে ওটা প্রতি কাপে গুলে নিলেই হলো। আমি তাই করলাম। প্রিয়ম সশব্দে হেসে উঠল। সারাদিন ধরে সৃজনীর মনে জমে থাকা গুমোট ভাব এক নিমেষে উধাও হয়ে গেল। রাতে তরকারি কি করেছো? মিক্সড ভেজিটেবল। ও, তুমি খাও না? হ্যাঁ, কোনো অসুবিধে নেই। রাতে খাবার টেবিলে বসে তরকারির বাটি দেখে প্রিয়মের মনে হলো সেটা বেশ উপাদেয়ই হবে, কিন্তু মুখে দিয়েই ঘামতে লাগলো। কি সাংঘাতিক ঝাল! মুখে কিছু বলতেও পারছে না, অথচ মুখের মানচিত্রের পরিবর্তনও আটকাতে পারছে না। সৃজনী দিব্যি খেয়ে যাচ্ছে। হঠাৎ ওর দিকে সৃজনীর চোখ পড়তেই বুঝলো আবার কিছু একটা গড়বড় হয়েছে। আতঙ্কিত মুখে বলল, কি হয়েছে? তুমি এরকম ঘামছো কেন? প্রিয়ম মুখ ফসকে বলেই ফেলল, উফ, কি সাংঘাতিক ঝাল! তোমরা এত ঝাল খাও নাকি? এই 6 মাসে সৃজনী অবশ্য অনেকটা উন্নতি করেছে রাধা বাড়ার ব্যাপারে। তবুও গোলমাল মাঝে মধ্যেই লেগে থাকে। কোনোদিন তরকারিতে বেশি মিষ্টি, তো কোনোদিন নুন দিতে ভুলে যাওয়া, কোনোদিন পুড়িয়ে ফেলা রুটি, আবার কোনোদিন মাংসে অনেক তেল দেওয়া। তবে ওর আত্মবিশ্বাস আগের চেয়ে অনেকই বেড়েছে এবং এজন্য প্রিয়মের ধৈর্য উৎসাহ প্রদানও ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন রান্নার বই, টিভিতে রান্নাবান্নার নানান অনুষ্ঠান দেখার পাশাপাশি ইউটিউবে কিছু রান্নার রেসিপি দেখে মাঝে মধ্যেই প্রিয়মের অচেনা কিছু খাবার বানিয়ে ওকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। একদিন তো চিকেনের একটা প্রিপারেশন প্রিয়মের খুবই ভালো লাগলো। বলল, আর একটু চিকেন দাও তো, দারুণ হয়েছে। সৃজনী খুব উৎসাহ নিয়ে নিজের বাটিটা ওর দিকে এগিয়ে দিল। এ কি, তোমার থেকে দিচ্ছ কেন? তুমি তো খেতে শুরুই করনি। তুমি এ থেকেই নাও, আমার এতটা লাগবে না। না না, তা কেন? আর নেই? পাংশু মুখে ও বলল, না। একটু থেমেই আবার বলল, আসলে এক্সপেরিমেন্টাল রান্না তো, তাই কেমন হবে এই ভেবে অল্প করেই করেছি, যদি খাবার অযোগ্য হয়। প্রিয়ম প্রাণ খুলে খুব হাসল। বলল, এত আত্মবিশ্বাসের অভাব কেন? রোজ রান্না ভালো হতেই হবে তার কি মানে? শোনো তাহলে, একবার মা রবিবারের দুপুরে খাসির মাংস বানিয়েছে। আমি তো তাড়াতাড়ি চান টান সেরে বসে আছি, কখন খেতে ডাকবে। আমি খাসির মাংস খেতে খুব ভালোবাসি, বাবাও। আর মাও অসাধারণ রাঁধে, সেটা তো জেনেইছ। কিন্তু মাংস মুখে দিয়ে আমি আর বাবা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। মা সেটা লক্ষ্য করে বলল, কি হলো, কি হয়েছে? বাবা তো রেগে মেগে উঠেই পড়ল পাত থেকে। আমি বললাম, কি যাচ্ছে তাই হয়েছে মাংসটা। মা তো মানতেই চায় না। রোজ যেমন রাঁধি তেমনই রেঁধেছি, এত অখাদ্য হয়ে গেল যে পাত থেকে উঠে যেতে হলো। বাবাও ছাড়বার পাত্র নয়, বলল, তুমি খেয়ে দেখো একবার। এত দামের জিনিস এইভাবে নষ্ট? দুজনের বাকযুদ্ধ চলছে, সে তো থামার নয়। যুক্তি পাল্টা যুক্তি, মায়ের সেন্টিমেন্টাল কথাবার্তা।
এসবের মাঝে হঠাৎ ঠাকুমার আগমন। ও বৌমা, আজ মাংসে আদা রসুন বাটা দাওনি? যেমন বাটা ছিল তেমনই তো পড়ে আছে। ব্যাস, মা একদম চুপ। বাবার তরপানি থামছেই না। ঠাকুমা বাবাকে ধমক দিয়ে বলল, বৌমা 10 হাতে পুরো সংসারটা সামলাচ্ছে, এক আধ দিন ভুল ত্রুটি হতেই পারে। ঠাকুমার ধমকানি খেয়ে বাবা সুরসুর করে সরে পড়ল। আমি অবশ্য তখন বেশ ছোট, স্কুলে পড়ি। এর বেশ কিছুদিন পরের কথা। প্রিয়মের অফিস কলিগরা 4-5 জন মিলে ওর বাড়িতে আসবে। ওর বিয়ের অনুষ্ঠানে ওরা আসতে পারেনি কোম্পানির কাজেই বাইরে থাকায়। ও ঠিক করলো কোনো হোম ডেলিভারিতে অর্ডার দিয়ে দেবে, কিন্তু সৃজনী আবদার করলো বিরিয়ানি বানাবে। প্রিয়ম পড়ল মহা সমস্যায়। বউকে মুখের ওপর না বলতে পারছে না, আবার গেস্ট হিসেবে অফিস কলিগদের আসার কথা, তাই কোনো রিস্কও নিতে পারছে না। শেষমেশ নতুন বউয়ের আবদারে সায় দিয়ে রাজি হয়ে গেল। তবে বলল, দেখো কোনো গড়বড় না হয়। মনে মনে অবশ্য দুজনেই বেশ টেনশনে থাকলো, কিন্তু মুখে কেউই প্রকাশ করল না। সন্ধ্যায় অতিথিরা আসার আগে বড় হাঁড়িতে যে বস্তুটির অধিষ্ঠান হলো, সেটাকে আর যাই হোক বিরিয়ানির দূর সম্পর্কের কোনো আত্মীয় বলে মনে হলো না। বিরিয়ানির চাল গলে পাক, আলু দিব্যি শক্ত, আর একেবারে নিচে থাকা চিকেন মটনের টুকরোয় পোড়ার দগদগে ঘা। প্রিয়ম সব দেখে চিবিয়ে চিবিয়ে বলল, জীবনে আগে কখনো বিরিয়ানি রেঁধেছ? সৃজনী মেঘলা মুখে বলল, হ্যাঁ। ও শুনল ভ্যা, চোখে জল এলো বলে। অগত্যা কাছের রেস্টুরেন্ট থেকে খাবার এনে মান রক্ষা। রাতে সবাই চলে যাবার পরে বিরক্ত মুখে প্রিয়ম বলল, তোমার এই সব এক্সপেরিমেন্টাল রান্না এবারে বন্ধ করো। ইউটিউব দেখে শেফ হওয়া যেত যদি, তবে ঘরে ঘরে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যাই থাকতো না। সব ঘরই এক একটা মিনি রেস্টুরেন্ট হয়ে উঠত। ইলিশ মাছের ব্যাপারে প্রিয়মের দুর্বলতা এ পাড়ায় সর্বজনবিদিত। পাড়া প্রতিবেশীদের অনেকের বাড়ি থেকেই ইলিশের মরশুমে নানান পদ আসে বাড়িতে। রান্না পুজোয় কোনো বাড়ির নেমন্তন্নে ফাঁকি নেই ওর। আসলে ইলিশে ওর কোনো অরুচি নেই। ভাজা ঝাল ঝোল, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ ভাপা, পাতুরি, ইলিশ বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি। যাই হোক আর যেমনই রান্না হোক, ইলিশ হলেই হলো। তবে মায়ের হাতের ইলিশ মাছের টক এক কথায় অসাধারণ। পাকা তেঁতুল দিয়ে তৈরি এ বস্তুটা ওর বিশেষ প্রিয়। এবছরের প্রথম যেদিন প্রিয়ম কিনে আনলো, সৃজনী দেখেই বলল, কিছুটা দিয়ে সর্ষে ইলিশ বানাবো আর বাকিটা দই ইলিশ। প্রিয়ম ভেবেছিল ওকে বলবে মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিতে, অফিস থেকে ফিরে ও নিজে বানাবে। কিন্তু ওর উৎসাহ দেখে মনের কথা মনেই রাখলো। মুখে বলল, আজ শুধুই একরকমই বানাও। এইটুকু মাছ আর 2 রকম করে লাভ নেই। আমি অফিসে বেরিয়ে গেলে ধীরে সুস্থে করো। এখন বরং ফ্রিজে রাখা কালকের কাটাপোনার ঝালটা খেয়ে নি। তাহলে তাই করছি। তবে 1 পিস অন্তত তোমাকে ভেজে দিই, তুমি তো খুব ভালোবাসো। দাও তাহলে। প্রিয়া মনে মনে বেশ খুশি হলো এই প্রস্তাবে। রাতে খেতে বসে মেজাজ গেল গরম হয়ে। ওর এত স্বাদের ইলিশ ওর মুখে তিক্ততা ভরে দিল। কি দিয়েছ মাছে? এত তেতো কেন? রাগত স্বরে প্রিয়ম প্রশ্ন করল। সর্ষে ইলিশ যেভাবে রাঁধে সেভাবেই তো রেঁধেছি। তেতো হলো কেন আমিও তো বুঝতে পারছি না। তা কেন পারবে? বাইরে থেকে কেউ এসে ওতে কুইনাইন ঢেলে দিয়ে গেছে। আমি কি তা বললাম? কিন্তু আমি বুঝতে পারছি না এরকম কেন হলো। মা যেমন যেমন বললেন তেমনভাবেই তো করলাম। শুধু বাটা সর্ষের বদলে সর্ষে পাউডার দিয়েছি। ও তাই? তাহলে আর মাকে দোষ দিয়ে লাভ কি? ভালো করে শুনে রাখো, আজকের পরে আর কোনোদিন তোমার ওই এক্সপেরিমেন্টাল রান্না দেখলে সব ছুঁড়ে ফেলে দেব। সাধারণ ডাল ভাত যেটুকু তোমার সাধ্যের মধ্যে সেটুকুই করো। দয়া করে বাকিটা খেলে খাও, নয়তো রাস্তায় বেড়ালকে খাইয়ে এসো। প্রিয়ম রীতিমতো ধূপধাপ করে শব্দ করতে করতে পা ঠুকতে ঠুকতে বেরিয়ে গেল ডাইনিং থেকে। সৃজনীর খুব খারাপ লাগলো। এজন্য নয় যে প্রিয়ম রেগে গেছে, ওর সঙ্গেই প্রথমবার এভাবে কথা বলেছে বলে। খারাপ লাগলো মানুষটা সারাদিন খাটাখাটনির পরে রাতের খাওয়াটা তৃপ্তি করে খেতে পারল না বলে। ওর অপারগতাই এজন্য দায়ী। নিজেকেই খুব বকাঝকা করলো মনে মনে। প্রিয়মের ইলিশ মাছের প্রতি দুর্বলতাও ভালোই জানে। তাছাড়া এত দামের মাছ, খুব অন্যায় করেছে ও। কিভাবে প্রিয়মকে স্বাভাবিক অবস্থায় দেখতে পাবে, কি করলে বা কিভাবে ওর রাগ ভাঙাবে তা নিয়ে ভেবেই সারা হয়ে গেল।
শোয়ার ঘরে এসে টিভিটা চালালেও প্রিয়মের কিন্তু টিভির অনুষ্ঠানের দিকে মন ছিল না। সৃজনীর প্রতিও এর আগে এতটা রাগ দেখায়নি। খুব অনুশোচনায় ভুগতে লাগলো। শহরের অনেক মেয়েই আজকাল বিয়ের আগে অবধি রান্নাঘরে পাই দেয় না। তাছাড়া ওর বয়সটাও এমন কিছু নয় যে এক্ষুনি পাকা গৃহিণীদের মতো রান্না করবে। একটু ভুল ভ্রান্তি তো হতেই পারে। এ বাড়িতে কোনো অভিভাবকের তত্ত্বাবধানে থেকে কিছুদিন রান্নাবান্না করলে হয়তো ওর এই সমস্যাটাই হতো না। ও সেই সুযোগটুকুও পায়নি। বিয়ের দিন 15 পর থেকেই তো ওকে রান্নাঘরের দায়িত্ব সামলাতে হচ্ছে। সুতরাং ওকে তো কিছুদিন সময় দেওয়াই উচিত। টিভিটা বন্ধ করে প্রিয়ম ডাইনিংয়ে উকি দিল। সৃজনী একইভাবে বসে আছে তখন থেকে। ওর পাশের চেয়ারটা টেনে বসলো প্রিয়ম। খুব আন্তরিক গলায় বলল, সরি, এক্সট্রিমলি সরি, তোমাকে ওভাবে বলাটা আমার উচিত হয়নি। সৃজনী বেশ জোরে মাথা ঝাঁকিয়ে ধরা গলায় বলল, এভাবে বলো না, আমারই তোমাকে সরি বলা দরকার। তোমার তো খাওয়াই হলো না, আমি আর এরকম করব না গো। ওর কথা বলার ভঙ্গিমা দেখে প্রিয়ম হেসে ফেলল। এবারে ছুটি ছাটা থাকলে আমি মাঝে মাঝে রান্না করব, সব নয়, 2-1টা সিলেক্টিভ পদ। প্রিয়ম বলল, তুমি রান্না করতে পারো? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? বলনি তো কোনো দিনও। আমি তো আমার বাবা কাকাদের কখনো রান্নাঘরে ঢুকতেই দেখিনি। সে তো আমার বাবাও। জানো, আমিও জীবনে প্রথমবার রান্না করেছিলাম তোমার মতোই, ফোনে ফোনে সব কিছু জেনে। অবশ্য পরিস্থিতির শিকার হয়েই প্রথমবার রাঁধতে হয়েছিল। সৃজনী বেশ উৎসাহিত হয়ে নড়ে চড়ে বসল। খুব আগ্রহ নিয়ে ওর মুখোমুখি চেয়ারটা ঘুরিয়ে নিয়ে বসল। ঘরের এতক্ষণের গুমোট অস্বস্তিকর পরিস্থিতি কেটে গেল এক লহমায়। অনেকগুলো মেঘলা দিনের পরে হঠাৎ করে সকালে ঝলমলে রোদ উঠলে যেমন মন ভালো হয়ে যায়, সেই মুহূর্তে সৃজনীকে দেখে সেই মন ভালো করা সূর্যকিরণ বলেই মনে হলো ওর। এই মুহূর্তে ওকে খুব সুন্দরী দেখাচ্ছিল। টানা টানা চোখ দুটোয় উজ্জ্বল বুদ্ধিদীপ্ত একটা সৌন্দর্য ফুটে উঠেছে। কপালের একপাশে অবাধ্য অলোকের ওড়াউড়ি, তার উপরে একটা নিঃশব্দ সেতারের শব্দ তরঙ্গের মূর্ছনা সৃষ্টি করেছে যেন। প্রিয়ম অবাক চোখে ওর সুন্দরী বউয়ের দিকে তাকিয়ে রইল, আর মনে মনে নিজেকে দুষতে লাগলো ওর প্রতি নিজের দুর্ব্যবহারের জন্য। সৃজনীর যেন আর তর সইছিল না। অধৈর্য হয়ে বলল, বলো কি হয়েছিল? তোমাকে কোন পরিস্থিতিতে রান্না করতে হলো? প্রিয়ম বলতে শুরু করলো, বছর 7 আগেকার কথা। আমরা 12 জন মিলে শান্তিনিকেতনে বেড়াতে যাবার প্ল্যান করেছিলাম মার্চের ওই মাঝামাঝি সময়ে। ডানকুনিতে লেভেল ক্রসিংয়ে যানজটের কারণে ট্রেন লেট করলো প্রায় 45 মিনিট। ফলে শান্তিনিকেতন এক্সপ্রেস পৌঁছালো পাক্কা 1 ঘন্টা লেট করে। তার উপরে বোলপুরে নেমে কোন রিক্সাওয়ালা আমাদের নিয়ে যাবে তাই নিয়ে দুদল রিক্সাওয়ালাদের কি ঝামেলা। সে ঝামেলা মুহূর্তেই মিটে গেল যখন ওরা শুনল আমাদের রতনপল্লীতে আগে থেকেই একটা বাড়ি বুকিং করা আছে। আসলে সে সময় বসন্ত উৎসব মিটে গেছে। অফ সিজনে কে আমাদের নিয়ে কোনো হোটেলে পৌঁছে দিয়ে হোটেলওয়ালার কাছে 2 পয়সা কমিশন নেবে তাই নিয়েই মূলত ঝগড়া। আরও লেট হলো আমাদের ওদের এই ঝামেলার জন্য। অবশেষে যখন রতনপল্লীতে পৌঁছলাম তখন প্রায় দুপুর 2:30। কোনো হোটেলে খাবার নেই। যেখানেই যাই সকলেরই এক কথা, 1 ঘন্টা সময় দিলে রান্না করে দেবে। কেউ আবার বলল 1.5 ঘন্টা লাগবে। আসলে অফ সিজন বলেই কোনো খাবার হোটেলে বেশি করে রান্না করেনি। কারো কাছে 2 জনের, কারো কাছে 3 জনের মতো খাবার সম্বল সেই মুহূর্তে। হলিডে হোমের কেয়ারটেকারকে ধরলাম। উনি বললেন আগে ওখানে রান্নার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে স্টাফ কম বলে সে ব্যবস্থা বন্ধ। উনি একটা উপায় বাতলালেন। বললেন আমাদের একটা 20 লিটারের প্রেসার কুকার আছে, ওতে সেদ্ধ ভাত বসিয়ে দিন। সামনেই একটা বাড়ির মধ্যে দোকান। দুপুরে বন্ধ ঠিকই, তবে ওর সঙ্গে গিয়ে ভেতর থেকে নিয়ে এলাম চাল, আলু, ডিম আর মাখন। হলিডে হোমের বাগানে কলা গাছ ছিল। 2-3 জনে ঝটপট কয়েকটা কলা পাতা কেটে নিলাম। ফোন করলাম মেজ কাকিমাকে। ওর পরামর্শ মতো রান্না করে ফেললাম। ভাতে ভাত, কলা পাতায় গরম গরম খেতে নেহাত মন্দ লাগেনি কারোরই। তার উপরে সবারই পেটে তখন ছুঁচোর কীর্তন। প্রায় এক নিঃশ্বাসে প্রিয়ম ওর জীবনের প্রথম রান্না করার অভিজ্ঞতা বর্ণনা করার পরে সৃজনী মিষ্টি হাসি উপহার দিল। হাসলে ওকে আরও সুন্দরী লাগে। মনে মনে ভাবল প্রিয়ম, এ কারণেই বোধহয় অফিস ফেরত পুরুষ মানুষ ঘরে ফেরার জন্য এত হুড়োহুড়ি করে।
ওর বউ সেই অর্থে পরমা সুন্দরী বলতে যা বোঝায় অবশ্যই তা নয়, কিন্তু খুব সাধারণও নয়। প্রিয়ম বিশ্বাস করে মানুষের সৌন্দর্য কেবল বাহ্যিক রূপেই ফুটে ওঠে না, অন্তরের পবিত্রতা এবং সারল্য আর বুদ্ধিদীপ্ততাও মানুষকে যথেষ্টই সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। এই মুহূর্তে ওর মনে হচ্ছে সাধারণ আটপৌরের সৌন্দর্যের অধিকারিণী সৃজনী নয়, ওর সামনে বসে থাকা নারীটি ঘরোয়া সৌন্দর্যকে ছাপিয়ে নতুন এক রূপে আত্মপ্রকাশ করেছে। ভাবনারা পাখা মেলে দিলে আকাশটা অনেকই বড় হয়ে যায়। প্রিয়মও যেন থামতেই চাইছিল না। তেপান্তরের মাঠ পেরিয়ে ভাবনার দল সুখ শাড়ির মতোই উড়ে চলল সুদূরের দিকে। আর সেই সময় সৃজনী ওর আরও কাছে ঘেঁষে কাঁধের ওপরে থুতনি রেখে নিচু সুরে বলল, আমাকে একবার শান্তিনিকেতনে নিয়ে যাবে? প্রিয়মের ঘোর কাটছিল না যেন। মাথা নেড়ে কোনো ক্রমে বলল, নিয়ে যাব। বৃষ্টিতে পুরো ভিজে সপসপে হয়ে বাজার থেকে ফিরল প্রিয়ম। অফিসে যেতেই হবে, সুতরাং না ভিজে কোথাও অপেক্ষা করার উপায় ছিল না। সৃজনী রান্না শেষ করে জানালায় চোখ রেখে ওর আসার অপেক্ষায় ছিল। ওকে দেখে তোয়ালে নিয়ে দৌড়ে এলো। প্রিয়ম বলল, তোয়ালে দিতে হবে না, আমি একবারে বাথরুমে ঢুকে যাচ্ছি। তোয়ালেটা ওখানেই দিয়ে রাখো আর ব্যাগটা ধরে নাও। এরাম, পুরো ভিজে গেছো, ঠান্ডা না লেগে যায়? না না, কিচ্ছু হবে না। কিছুদিন আগেও বৃষ্টিতে ভিজে কত ফুটবল খেলেছি মাঠে। বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, ইলিশ এনেছি, খুব সস্তা এখন। মা এখানে থাকলে তুমি তোমার আমার জন্য কিছুটা ভেজে নাও, এখন আর অন্য কিছু করতে হবে না। আমার তো রান্না কমপ্লিট, তোমার দেরি হচ্ছে দেখে ডিমের ঝোল করে ফেললাম। তোমার তো ডিম খেলে অ্যালার্জি, একদিন খেলে কিচ্ছুটি হবে না। খেতে বসে প্রিয়ম অবশ্য ইলিশ ভাজা পেলো পাতে। বলল, তোমার জন্য করেছো তো? হ্যাঁ। গুড, বাকিটা রেখে দাও ফ্রিজে, আমি রাতে ফিরে একটা নতুন প্রিপারেশন বানাবো। ও সরাসরি বলতে পারল না বটে, কিন্তু মনে মনে ভাবল, আবার যদি গোলমাল করে ফেলে রাখতে গিয়ে। সৃজনী মুখে কিছু বলল না, উত্তরে ঘাড় নাড়ল শুধুই। বেলা একটু গড়াতেই বৃষ্টি থেমে গেল, কিন্তু আকাশটা এখনো মুখ গোমড়া করেই রয়েছে। ওদের দোতলা ঠাকুর ঘরের সংলগ্ন বারান্দায় দাঁড়িয়ে সৃজনীর পাশের বাড়ি জানলায় চোখ পড়ল। এক বয়স্ক মহিলা, খুব সুন্দরী, ওর দিকে তাকিয়ে আছেন। চোখাচোখি হতে কিছু একটা বললেন ওকে উদ্দেশ্য করে, কিন্তু দূরত্ব কম হলেও কি বললেন তা ওর কান পর্যন্ত এসে পৌঁছালো না। পর মুহূর্তে উনি হাত নেড়ে ওকে ডাকলেন। ভদ্রমহিলা প্রিয়মের জ্যাঠাইমা, বিয়ের সময় দেখেছে, কিন্তু তারপর ও বাড়ির কাউকেই এ বাড়িতে কখনো আসতে দেখেনি। একবার কথায় কথায় প্রিয়ম বলেছিল, জমি জায়গা সংক্রান্ত কোনো একটা ব্যাপারে দুই পরিবারের ঝামেলা। এক সময় একটাই বাড়ি ছিল, যৌথ পরিবার ছিল, কিন্তু পরে ওর বাবা ওই বাড়ি থেকে বেরিয়ে এসে সামনের খোলা উঠোনে এই বাড়িটি নতুন করে তৈরি করেন। কি মনে হলো, হঠাৎ করে সৃজনী দরজাটা বন্ধ করে ও বাড়ির ওই জানলার নিচে গিয়ে দাঁড়ালো। ভদ্রমহিলা ওকে দেখে মৃদু হেসে বললেন, দেখো না মা, আমার বুড়োটা বৃষ্টি থামতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে যাক, আমি এই বাতের ব্যথা সামলে নিচে নেমে দরজা বন্ধ করব যে, তার ওনার তর সইল না। বাইরে দিয়ে ছিটকিনিটা টেনে দিয়েছে, একটু খুলে দেবে মা? সৃজনী দরজা খুলতেই ওকে দেখতে পেল নিচে নেমে এসেছেন। কিছু মহিলা থাকেন যাদের দেখলেই মাতৃরূপ ছাড়া আর কিছুই মনে আসে না, ইনি তেমনই একজন। সাধারণ কিছু কথাবার্তার পরে ও বলল, আপনাকে তো কখনো আমাদের বাড়িতে আসতে দেখি না, আসেন না কেন? সে অনেক ব্যাপার আছে মা, আমি যেতে চাইলে কি আর যেতে পারি? আমার তো খুবই ইচ্ছে করে। তোমার শাশুড়ি শ্বশুর বর্ধমানে চলে গেল, দুটিতে মিলে কিভাবে সংসারের গুরু দায়িত্ব পালন করছো কে জানে, কিন্তু উপায় নেই মা। কেন উপায় নেই? আপনি চলুন না, আমি তো সারাদিন একাই থাকি, আপনি এলে একটু গল্প হবে। আর কি? থামলে কেন? আমি আসলে একদমই রান্না করতে পারি না, আপনার কাছে নতুন নতুন রান্না শিখতাম। রান্না শেখা কি আর এমন ব্যাপার? বাঙালি মেয়েরা এ ব্যাপারে সহজাত প্রতিভা নিয়েই জন্মায়। সোনার অলংকারে যেমন শুধু পালিশ করে নিলেই চকচক করে, মেয়েদের ক্ষেত্রেও রান্নাবান্নাটা সেরকমই। প্রতিভা এমনিতেই থাকে, শুধু একটু ঘষে মেজে নিলেই হয়। তা রান্না শিখবে আমার কাছে? আমি তো সব সেকেলে রান্না জানি, আধুনিক রান্নার কিছুই তো জানি না। না জ্যাঠাইমা, সেকেলে নয়, ওগুলোই আমাদের ট্র্যাডিশনাল রান্না, বাঙালির ঐতিহ্য জড়িয়ে আছে।
ওমা, কি সুন্দর কথা বলিস রে তুই। যা, তুই বলে ফেললাম। আপনিও খুব সুন্দর করে কথা বলেন। আপনি আমাকে তুইই বলবেন। চলুন না বাড়িতে। চলুন, যেতেই হবে। ওর আবদার ফেলতে পারলেন না প্রণতি। এদিক ওদিক একবার দেখে সৃজনীর সঙ্গে পা মেলালেন। এ বাড়িতে এলেন প্রায় 6 মাস পরে, কিন্তু ওর মনে হলো যেন কত যুগ পরে এলেন। সৃজনী ওকে নিজের ঘর ঘুরিয়ে দেখালো, বলল, বিশেষ কিছু শুনিনি, কিন্তু যতদূর শুনেছি ও আপনার খুব ন্যাওটা ছিল, আপনাকে খুব ভালোবাসে। জানি রে, দীর্ঘশ্বাস ছেড়ে বললেন প্রণতি। অল্প থেমে বললেন, আমি বা তোর শাশুড়ি সুলতা কিংবা আমাদের কর্তারা কেউই চাননি আমাদের পরিবারটা 2 টুকরো হয়ে যাক, কিন্তু আমার ছেলেদের জন্যই এটা হয়েছিল। অথচ যে সম্পত্তি ভাগাভাগি করার জন্য ওরা 2 ভাই উঠে পড়ে লেগেছিল, নিজের কাকা কাকিমা বাবা মাকেও অপমান করতে ছাড়েনি। সেই বাড়ি কেউই ভোগ করতে পারল না। ছোট ছেলে চাকরির জন্য চলে গেল ব্যাঙ্গালোরে, আর বড়োর বউ উত্তর কলকাতার এই পুরনো সরু গলিঘুজির মধ্যে থাকা বাড়িতে থাকলে ছেলেমেয়ের দম বন্ধ হয়ে যাবে এই অজুহাতে ঢাকুরিয়ার বাপের বাড়ির পাড়ায় ফ্ল্যাট কিনতে বাধ্য করলো বড় ছেলেকে। আসলে ওরা চেয়েছিল কোনো প্রমোটারকে এই বাড়ি দিতে। যৌথ পরিবার থাকলে তা সম্ভব হতো না, কারণ তোর শ্বশুর এই ফ্ল্যাট বাড়ির ঘোর বিপক্ষে। উনি বলেন, ফ্ল্যাট বাড়িগুলো সব অভিজাত বস্তি। আমার কর্তাও কিন্তু চাননি যে বাড়িটা প্রমোটারকে দিতে। উনিও বেঁকে বসলেন। তাই ভাগাভাগি হলেও ফ্ল্যাট বাড়ি আর হয়নি। তবে ভবিষ্যতে হয়তো হবে। তবে রাস্তা যা সরু, কোন প্রমোটার নেবে এই বাড়ি? সৃজনী খুব মনোযোগ দিয়ে শুনছিল প্রণতির কথা। তা দেখে উনি বললেন, সুলতার কপাল খুব ভালো, তোর মতো বউ পেয়েছে। আমি কিন্তু সেকালের ম্যাট্রিক পাস, একেবারে অশিক্ষিত নই। তবুও আমার বৌমাদের মতো ফটফট করে ইংরেজি বলতে পারি না বলেই বোধহয় আমার সঙ্গে কথা বলে ওদের পোষাতো না। আসলে মনোযোগী শ্রোতা না পেলে কথা বলেও সুখ পাওয়া যায় না। যাকগে, ও সব কথা থাক। কি রান্না শিখবি বল? বুড়ো তো খুব খেতে ভালোবাসে। কতদিন ইচ্ছা করেছে কিছু একটা করে পাঠাই, কিন্তু ওরা থাকতে ওদের চোখ এড়িয়ে এবারই চৌকাট মারাতে পারিনি। আর এখন তো রান্নাই করি না আর, চাটুকু ছাড়া। কেন রান্না করেন না কেন? বড় ছেলে একটা হোম ডেলিভারিতে আমাদের দুবেলার খাবারের ব্যবস্থা করেছে। ওরা ঢাকুরিয়ার ফ্ল্যাটে শিফট করার পরে। আমার কর্তাও ভোজন বিলাসী, কিন্তু আমার বাতের ব্যথার কথা ভেবে এই ব্যবস্থাই মেনে নিয়েছে। এখন তো বাজারও হয় না, আর মুদিখানার জিনিসও আসে নামমাত্র। রান্নাঘরে ঢুকলে খুব কষ্ট হয়। কত রকম রান্না করতাম আমরা 2 গিন্নি মিলে। ওনাদের 2 ভাইয়ের ফরমাইশ কত, আজ মটন তো কাল। শোন, একটা কাজ করবি, সুলতাকে একবার ফোনে ধরে দিবি। আমাদের 2 জায়ের ওনাদের 2 ভাইয়ে কখনো ঝামেলা হয়নি। তবে বাড়ি ভাগের ব্যাপারটা তোর শ্বশুর মন থেকে মেনে নিতে পারেনি, বাধ্য হয়ে মেনে নিয়েছিল। এ ব্যাপারে দাদার ওপরে ওর একটু অভিমান হয়েছিল, কিন্তু ওর তো কিছু করার ছিল না। 2 ছেলের জোড়াজুড়ির বিরুদ্ধে একটা রিটায়ার্ড মানুষ কতদিন আর প্রতিরোধ গড়ে রাখতে পারে? সৃজনীর শাশুড়িকে ফোনে ধরে প্রণতির হাতে ফোন দিল। ওদের কথা চলাকালীন প্রণতির অভিব্যক্তি বলে দিল, এতদিন কাছাকাছি থেকেও কথা না বলতে পারার জন্য দুজনের মধ্যেই কতটা কষ্ট জমেছিল। ওর খুব ভালো লাগলো দুজনের মধ্যে সেতু গড়ে দিতে পেরে। কথা শেষ করে প্রণতির চোখ মুখ খুব উজ্জ্বল দেখাচ্ছিল। একটু কেঁদেওছেন কথা বলতে বলতে। এখন অবশ্য খুব খুশি। বললেন, তুই আমার খুব ভালো মেয়ে, চল এবারে তোকে রান্না শেখাই। কি রাঁধবি বল? আজও বাজার থেকে ইলিশ এনেছে। এর আগে একবার আমি সর্ষে ইলিশ বানাতে গিয়ে সর্ষে পাউডার দিয়ে দিয়েছিলাম, খুব তেতো হয়ে গিয়েছিল। ওটা সামান্য গরম জলে অল্প নুন দিয়ে গুলে পেস্ট করে 10 মিনিট রাখলে এমন হতো না। প্যাকেটের গায়েও লেখা থাকে। তুই ছোট মেয়ে, অত লক্ষ্য করিসনি বোধ হয়। যাকগে, আজ তোকে ওই পাউডার দিয়েই কিভাবে সর্ষে ইলিশ বানাবি শিখিয়ে দিচ্ছি। আর একটু টক বানাতে পারি। পাকা তেঁতুল আছে, বুড়োর খুব প্রিয়। জানি জ্যাঠাইমা, ও অনেকবার বলেছে। তুই বুড়ো এলে ওকে বলিস আমি এসেছিলাম। আমি জানি ও শুনলে খুব খুশি হবে। আমাদের সঙ্গে বিচ্ছেদে ও খুব কষ্ট পেয়েছিল। সত্যিই আমার খুব ন্যাওটা ছিল। অনেক গল্প হলো দুজন অসমবয়সী মহিলার। প্রণতির তত্ত্বাবধানে সৃজনী ইলিশের 2টো পদ রেঁধে প্রিয়ম আসার অপেক্ষায় রইল। প্রণতি যাবার আগে ওকে জোর করে দুজনের মতো 2 রকম পদ দিয়ে দিল, আর কথা আদায় করল মাঝে মধ্যেই এসে ওকে রান্না শিখিয়ে যাবেন, অথবা এমনি গল্প করে যাবেন। রাতে খাবার টেবিলে বসে মাছের স্বাদে প্রিয়ম চমকে উঠল।
বহুদিনের চেনা একটা গন্ধ অনুভব করলো, কিন্তু মেলাতে পারল না হিসেব। শেষে বলেই ফেলল, তুমি তো দারুণ রান্না করেছো, আমি তো ভাবতেই পারছি না। সৃজনী হাসল। প্রিয়ম বারবার ওর রান্নার প্রশংসা করতে লাগলো। বলল, মাছের টকটার তো কোনো জবাব নেই, যেন মা বা জ্যাঠাইমার হাতের রান্না। সৃজনী একটা রহস্যময় হাসি ফিরিয়ে দিল। প্রিয়ম ঠিক বুঝে উঠতে পারছিল না ব্যাপারটা কি। রাতে শোয়ার ঘরে টিভিতে টি-20 খেলা দেখছিল প্রিয়ম আধশোয়া হয়ে। কাজকর্ম গুছিয়ে সৃজনী এসে ঢুকলো যখন খেলা প্রায় শেষ পর্বে। আয়নার সামনে দাঁড়িয়েও চুল বাঁধছিল। ওর খুব ছোটবেলা থেকেই অভ্যেস শোয়ার আগে দুপাশে দুটো বিনুনি করে নেওয়া। ওর দিকে অপলক তাকিয়েছিল প্রিয়ম। সৃজনী ঘুরতেই ওর দিকে চোখ পড়ল। কি দেখছো? নাথিং, কিছু না। হাসছো কেন তাহলে? এমনি। আচ্ছা, আজ রান্নাটা এত সুন্দর করলে কি করে বলো তো? এখনো মুখে লেগে রয়েছে। মাকে ফোন করেছিলে বর্ধমানে? তবে একজন দেবী এসে আমাকে শিখিয়ে দিয়ে গেলেন। কি হেয়ালি করছো, ঠিক করে বলো না। কেন, আমি নিজে রাঁধতে পারি না? শিখতে পারি না? অবশ্যই পারো, শেখার কি কোনো শেষ আছে? তবে শিখেছি একজনের কাছে। একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা? আগে না শুনে কি করে বলি যে রাগ হবে কি হবে না? তাহলে বলবো না, যাও। আচ্ছা ঠিক আছে, রাগ করবো না, কথা দিচ্ছি। বলো, কি বলবে? ও বাড়ির জ্যাঠাইমা এসেছিলেন, আমি ডেকে এনেছিলাম। প্রিয়মের মুখটা একবার উজ্জ্বল হয়েই পরক্ষণে আবার নিষ্প্রভ হয়ে গেল। সৃজনী সেটা লক্ষ্য করে বলল, রাগ করলে? ও উত্তরে ঘাড় নাড়ল। আসলে ও আবেগে কথা বলতেই পারছিল না। অনেকগুলো পুরনো ছবি এলোমেলোভাবে একসঙ্গে ওর মানুষ নয়নে এসে ভিড় করল। জ্যাঠাইমা শব্দটা শুনেই, পুরনো কিন্তু মোটেই ফিকে বা অনুজ্জ্বল নয়। অনেকক্ষণ পরে আবেগমথিত গলায় বলল, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। খুব বড় একটা কাজ করেছো তুমি। জ্যাঠাইমার কাছে অনেক দিনই ভেবেছি যাব, পারিনি। জানি না কেন পারিনি। অদৃশ্য একটা পাঁচিল তৈরি হয়ে গিয়েছিল। আমি জানি আমার দুই দাদার জন্যই সব কীরকম এলোমেলো হয়ে গেল। সৃজনী সবিস্তারে প্রিয়মকে পুরো ঘটনা বলল। মায়ের সাথে জ্যাঠাইমার কথা হয়েছে জেনেও ওর খুব ভালো লাগলো। ওর ওই মুহূর্তে মনে হলো পৃথিবীটা বড় রঙিন, বড়ই প্রাণ চঞ্চল আর ভালো মানুষের ঘর। জীবন এরকমই, কখনো কখনো অনেক কিছু হারিয়ে যায়, আবার অনেক কিছু ফিরিয়েও দেয়। জীবন কখনো স্বাদহীন কিংবা তিক্ত, আবার কখনো ইলিশ মাছের টকের মতোই সুস্বাদু। সৃজনীকে গৃহিণী হিসেবে পেয়ে ও নিজেকেই ধন্য মনে করল। বুদ্ধদেব গুহর একটা গল্পের কিছু কথা মনে পড়ে গেল ওর। প্রত্যেকটি দূরত্বের লাটাইতেই নৈকট্যের সুতো গোটানো থাকে সব সময়ই, এবং শিকড়ের মধ্যেই থাকে গাছের প্রাণ, লতায় অর্কিডেও। মনে মনে ভাবছিল প্রিয়ম, তিলে তিলে গড়ে ওঠা সম্পর্কই হোক বা জন্মগত সম্পর্ক, কোনোটাই এত সহজে ভাঙে না। সময় বা পরিস্থিতির ধুলো জমে ঠিকই, সেই ধুলোর আস্তরণ সরালেই বোঝা যায় সম্পর্ক আসলে ফল্গুর মতো চিরবহমান নিভৃতে, নীরবে। কেমন লাগলো গল্পটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।